হ্যালো বন্ধুরা, শুভ সকাল। রূপকথার এক সোনালী জগতে তোমাদেরকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদেরকে জার্মানি একটি অত্যন্ত সুন্দর গল্প শোনাব। গল্পটির নাম দ্য গোল্ডেন বার্ড। একদা এক দেশে, যেখানে সবুজ বন আর পাহাড়ের ছোঁয়ায় প্রকৃতি তার এক অপরূপ রূপে সেজে উঠত, সেখানে বাস করতেন এক রাজা। তার একটি বিশাল এবং মনোরম বাগান ছিল। সেই বাগানে ছিল এক অদ্ভুত আপেল গাছ, কারণ এই গাছে প্রতি বছর সময়ে আপেল ফলত, যা সূর্যের আলোর মতো ঝলমল করত। তার সুগন্ধে সারা বাগান মোমো করে উঠত। এই আপেলগুলো ছিল রাজার গর্ব এবং তার রাজ্যের ঐশ্বর্যের প্রতীক। কিন্তু হঠাৎ করে এক অদ্ভুত সমস্যা দেখা দিল। প্রতিদিন ভোরে দেখা যেত রাতের বেলা একটি আপেল চুরি হয়ে গেছে। প্রথম রাজা হয়তো তেমন পাত্তা দেননি, কিন্তু যখন এই ঘটনা বারবার ঘটতে লাগলো, তখন রাজা খুব চিন্তিত হলেন। তিনি বুঝতে পারলেন এটা কোনো সাধারণ চুরি নয়, এর পিছনে নিশ্চয়ই কোনো রহস্য লুকিয়ে আছে। তিনি তার জ্যেষ্ঠ পুত্রকে ডেকে বললেন, তো তোমাকে আজ রাতে এই আপেল গাছে পাহারা দিতে হবে। কিভাবে হোক চুরকে ধরা চাই। জ্যেষ্ঠ পুত্র তার বাবার আদেশ মেনে নিল। সে রাত্রেবেলা আপেল গাছের নিচে পাহারায় বসল। তোমার সে খুব মনোযোগ সহকারে পাহারা দিচ্ছিল, কিন্তু রাত গভীরে হতে চলল। চারদিক নিস্তব্ধ হয়ে গেল। তার চোখে ঘুম নেমে এলো। সে আর চোখ খুলতে রাখতে পারলেন না। একসময় সে গভীর ঘুমে তলিয়ে পড়ল। আর এক সকালে দেখা গেল একটি সোনালী আপেল চুরি হয়ে গেছে। জ্যেষ্ঠ পুত্র লজ্জিত মুখে তার বাবার কাছে ফিরে এলো। পরের রাতে মধ্যম পুত্র পাহারায় বসল। সে ভাবল, আমার বড় ভাই বোকা ছিল, তাই সে ঘুমিয়ে পড়েছে। আমি তো আর ওর মতো নই। সেও খুব সতর্কতার সহিত পাহারা দিচ্ছিল। মধ্যরাতে ফেরতে তার চোখেও রাজ্যের সব ঘুম নেমে এলো। সে ঘুমিয়ে পড়ল। আর সকালে দেখা গেল আরেকটি আপেল চুরি হয়ে গেছে। রাজা আজও বেশি চিন্তিত হলেন, হতাশ হলেন। তার দুই শক্তিশালী পুত্র চুক্তিকে ধরতে পারল না। অবশেষে রাজার কনিষ্ঠ পুত্র, যার নাম ছিল আদিত্য, সে এগিয়ে এলো। পুত্র তিন ভাইয়ের মধ্যে সবচেয়ে ছোট ছিল। সে দেখতে একটু দুর্বল আর তার সাদা মাথা ছিল, আর প্রায় বড় ভাইদের দ্বারা অবহেলিত হতো। তাকে অনেকে তেমন পাত্তা দিত না। তার মনে ছিল এক অদ্ভুত দৃঢ়তা। সে বাবাকে বলল, বাবা, আমাকে পাহারা দিতে দাও, আমি অবশ্যই চোখটাকে ধরে ফেলবো। রাজা প্রথমে রাজি হলেন না, কারণ সে দেখতে পেল সে একটি ছোট ছিল, আর তার বড় দুই ভাই যখন পারল না, তখন এই ছোট্ট ছেলেটি কি করবে। কিন্তু আদিত্য চোখে ছিল এক অদ্ভুত বিশ্বাস আর সংকল্পের আশা। শেষমেশ রাজা তার অনুরোধে রাজি হলেন। কনিষ্ঠ পুত্র আদিত্য গাছের নিচে বসে রইল। রাত বাড়ার সাথে সাথে সে তার চোখ খোলা রাখতে খুব কষ্ট পাচ্ছিল। তার মনে হচ্ছিল যেন তার চোখের পাতা দুটো কেউ জোর করে বন্ধ করে দিচ্ছে। ঘুম তাকে আচ্ছন্ন করতে চাইল, কিন্তু সে হাল ছাড়ল না। সে একটি গাছের ডাল কোমরে শক্ত করে বেঁধে নিল, যেন ঘুম এলেই ডালটা তাকে ঝাঁকুনি দিয়ে জাগিয়ে তোলে। তার এই অভিনব পদ্ধতি প্রমাণ করেছিল সে কতটা দৃঢ় প্রতিজ্ঞ। সে
সে জানতো এটাই তার শেষ সুযোগ, আর সে আর তার বাবাকে নিরাশ করতে চায়নি। সে একা একা বসে রইল, চারিদিকে শুধু রাতের নীরবতা আর বাতাসের মৃদু শব্দ। রাত গভীর হতে লাগলো, গুড়গুড়ি অন্ধকার আর নিস্তব্ধতা সবকিছু ঘাস করছিল। হঠাৎ আদিত্য দেখল এক ঝলমলে সোনালি পাখি গাছের দিকে উড়ে আসছে। এটি ছিল অসাধারণ সুন্দর, তার প্রতিটি পালক যেন সোনালি রঙিন, তার চোখ থেকে যেন আলো ডেকে বের হচ্ছিল। সে গাছের ডালে এসে বসল, একটি সোনালি আপেল হাতে তুলে নিল। সে যখন আপেল নিয়ে উড়ে যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে রাজপুত্র তার হাতের ধনু তুলে তীর ছুড়ল। তীরটা বিদ্যুৎ বেগে ছুটে গেল আর পাখির ডানায় আঘাত আনল। পাখিটি আহত হয়ে দ্রুত উড়ে চলে গেল, তার সাথে উদ্দেশ্য হয়ে গেল রাতের অন্ধকার। কিন্তু তার একটি সোনালি পালক বাগানে ঘাসের উপর পড়ে গেল। পাখি থেকে এক অদ্ভুত সোনালি আভা ছড়িয়ে পড়ছিল, যেন এক টুকরো সূর্য আলো ছড়াচ্ছে। রাজপুত্র পালকটিকে নিয়ে তার বাবার কাছে গেল। বাবা তার ঘুমন্ত দুই পুত্রকে দেখে হতাশ হলো। আদিত্যর হাতে সোনালি পালকটি দেখে বিস্মিত হলেন। রাজা পালকটি হাতে নিয়ে বললেন, এই পালকটি সত্যি খুব মূল্যবান। এটি সাধারণ পাখির পালক নয়, এটি এক জাদুকরী পাখির পালক। কিন্তু এর চেয়েও বেশি মূল্যবান হলো পাখিটি নিজেই। এই সোনালি পাখিকে আমাদের রাজ্যে এনে দিতে হবে। যে এই পাখি এনে দেবে সেই হবে আমার রাজ্যের ঐশ্বরী। রাজার কথা ছিল এক অদ্ভুত দৃঢ়তা। তিনি জানতেন এই পাখিটি কেবল সৌন্দর্য নয়, এর সাথে জড়িয়ে আছে তাদের রাজ্যের ভাগ্য। রাজার আদেশ শুনে তিন পুত্র সোনালি পাখি খুঁজতে বেরিয়ে পড়ল। জ্যেষ্ঠ আর মধ্যম পুত্র নিজেদেরকে অহংকারে পূর্ণ ছিল। তারা ভাবলো এই কাজ তাদের জন্য খুব সহজ হবে। তারা একসঙ্গে যাত্রা শুরু করলো, কিন্তু কিছুদূর যেতেই তাদের অহংকার তাদের পথ দেখালো। তারা নিজেদের বুদ্ধি দিয়ে উত্তরে আত্মবিশ্বাস ছিল যে সঠিক পথ বা সঠিক নির্দেশনা তাদের কাছে তুচ্ছ মনে হলো। তারা পথ হারিয়ে দুজনে আলাদা সরাইখানায় গিয়ে সময় নষ্ট করতে লাগলো। সেখানে ছিল কেবল ভোগবিলাস আর অর্থের আড্ডা। তারা শিকার ধরার কথা ভুলে গেল আর কেবল নিজেদের আরামায়েশে মগ্ন হয়ে রইল। কিন্তু কনিষ্ঠ পুত্র আদিত্য তার ভাইয়ের থেকে আলাদা পথে গেল। তার উদ্দেশ্য ছিল পরিষ্কার, তার মন ছিল সরল। পথ চলতে চলতে সে একটি বনের গভীরে প্রবেশ করল। সেখানে তার সাথে দেখা হলো এক অদ্ভুত শিয়ালের। শিয়ালটি খুব বুদ্ধিমান, তার চোখ ছিল এক রহস্যময় উজ্জ্বল। শিয়ালটি আদিত্যকে উদ্দেশ্য করে বলল, রাজপুত্র, আমি তোমাকে সাহায্য করতে পারি, কিন্তু তোমাকে আমার কথা মতো মনোযোগ দিয়ে শুনতে হবে। শিয়াল তাকে পথ দেখিয়ে বলল, তুমি সরল পথে যাবে, যেখানে দুটি জ্বলন্ত আলো দেখতে পাবে সেখানে দুটি সরাইখানা আছে। একটি খুব উজ্জ্বল ঝলমলে আলোয় ভরা, আরেকটি অন্ধকার নিস্তব্ধ। তুমি ভুলেও উজ্জ্বল দিকে যাবে না, কারণ সেখানে তোমাকে বিপদে পড়তে হবে। তোমাকে ভুল পথে চালিত করবে। তোমাকে যেতে হবে অন্ধকার দিকে। শিয়াল আদিত্যকে সাবধান করে দিল, কিন্তু রাজপুত্র তার সরলতা সত্ত্বেও শিয়ালের কথা পুরোপুরি শুনল না। তার চোখে ঝলমলে সরাইখানার আকর্ষণ ছিল অপ্রতিরোধ্য।
গদ্য। সে শিয়ালের উপদেশ ভুলে গিয়ে ঝলমলে সরাইখানায় প্রবেশ করল। সেখানে ছিল নাচ, গান, সুস্বাদু খাবার আর আরামায়েশ। সে সেখানে কয়েকদিন মগ্ন হয়ে শিয়ালের উপদেশ ভুলে গেল। পরে যখন সে যাত্রা শুরু করলো, শিয়াল আবার তার সামনে দেখা দিল। তাকে তার ভুল মনে করিয়ে দিল। শিয়ালটি দুঃখ প্রকাশ করে বলল, আমি তোমাকে সাবধান করেছিলাম। আদিত্য তার ভুল বুঝতে পারলো। সে শিয়ালের কাছে ক্ষমা চাইল। শিয়াল তাকে আবারও সাহায্য করতে রাজি হলো, এই সত্যি যে রাজপুত্র এবার থেকে শিয়ালের প্রতিটি কথা মনোযোগ দিয়ে শুনবে এবং তার উপদেশ মেনে চলবে। শিয়াল এবার আদিত্যকে পথ দেখালো যে বিশাল দুর্গের দিকে। সেখানে সোনার বাঁধ থাকত। দুর্গটি ছিল অত্যন্ত সুরক্ষিত। শিয়াল রাজপুত্রকে বলল, এটি একটি কাঠের খাঁচায় আছে, তার ঠিক পাশে একটি সোনার খাঁচা। তুমি অবশ্যই কাঠের খাঁচাতেই পাখিটিকে নিও, সোনার খাঁচায় নয়, কারণ সোনার খাঁচাটি জাদুর পহড়ায় আছে। কিন্তু রাজপুত্র সোনার খাঁচাটি দেখে লোভ সামলাতে পারল না। তার মনে হলো এত সুন্দর পাখিটিকে কাঠের খাঁচায় রাখা অন্যায়। যেই সে পাখিটিকে সোনার খাঁচায় রাখলো, সাথে সাথে দুর্গের সমস্ত প্রহরী জেগে উঠল এবং তাকে বন্দী করল। তার আশা ভেঙে গেল। দুর্গের রাজা মুক্তি দিতে রাজি হলেন, কিন্তু একটি শর্ত। রাজাকে তার জীবন বাঁচাতে হলে একটি কাজ করতে হবে। তাকে রাজ্যের সবচেয়ে দ্রুতগামী সোনার ঘোড়া খুঁজে এনে দিতে হবে। আজ থেকে আবারও শিয়ালের সাহায্য চাইতে হলো। শিয়াল তাকে রাজ্যের সবচেয়ে দ্রুতগামী সোনার ঘোড়া খুঁজিয়ে আনতে হবে। রাজপুত্র থেকে আবার শিয়ালের সাহায্য চাইতে হলো। শিয়াল তাকে সোনার ঘোড়ার সন্ধান দিল, কিন্তু সতর্ক করে বলল, ঘোড়াটি একটি সাধারণ জিনে করা আছে, তার ঠিক পাশে একটি সোনার জিন। তুমি সাধারণ জিনটিকে নিও, সোনার জিনটিকে নয়। কিন্তু রাজপুত্র আবার ভুল করল, সোনার জিনটিকেই নিল, কারণ তার মনে হলো সোনার ঘোড়ার সাথে সোনার জিনই মায়। সাথে সাথে ঘোড়ার প্রহরী জেগে উঠল। রাজপুত্রকে আবার ধরা পড়ল। এবার তাকে আরেকটি কাজ করতে হবে, যা ছিল আরো কঠিন। রাজা তাকে বললেন, তোমাকে রাজকন্যা গন্ডিন ক্যাসেলকে নিয়ে আসতে হবে। রাজকন্যা ছিল অসম্ভব সুন্দরী আর তার প্রাসাদ ছিল জাদুদার সুরক্ষিত। শিয়াল আবার তাকে সাহায্য করল। এবার সে আদিত্যকে সতর্ক করে দিল যেন রাজকন্যাকে নেওয়ার সময় তার বাবা মার কাছে থেকে বিদায় না নেয়। শিয়াল জানত বিদায় নিতে গেলে জাদুর প্রভাব নষ্ট হয়ে যাবে। এবার রাজপুত্র শিয়ালের কথা মতো মনোযোগ দিয়ে শুনল। রাজকন্যাকে নিয়ে দ্রুত পালিয়ে এলো, কোনো বিদায় না নিয়ে। পথে রাজকন্যাকে দেখে রাজপুত্র আদিত্য তার প্রেমে পড়ল। তার ভালোবাসা যেন এক অদ্ভুত এক নতুন অধ্যায় সূচনা করল। শিয়ালের পরামর্শ ছিল প্রথমে রাজকন্যাকে রাজপুত্রের চাচার কাছে রেখে যেতে, তারপর সোনার ঘোড়া এবং সর্বশেষে সোনার পাখি নিয়ে যেতে। কিন্তু রাজপুত্র সেই লোভী চাচার কাছে রাজকন্যাকে একা ফেলে যেতে ইচ্ছিত করল। তার মন সায় দিল না। শিয়াল তার কৌশল আর জাদু দিয়ে রাজপুত্রকে সবকিছু পেতে সাহায্য করল, সোনার পাখি, সোনার ঘোড়া, রাজকন্যা। তারা যখন তাদের সমস্ত পুরস্কার নিয়ে রাজ্যের দিকে ফিরে আসছিল, তখন এক ভয়ঙ্কর ঘটনা ঘটল। রাজপুত্রের দুই বড় ভাই, যারা লোভ আর ঈর্ষার অন্ধ হয়ে গিয়েছিলেন,
তারা তাকে আক্রমণ করল। তারা জিনিসগুলো কেড়ে নিল এবং তাকে একটি গভীর অন্ধকার কূপে ফেলে দিল। তারা ভেবেছিল আদিত্য মারা গেলে তারা সহজে রাজাকে মিথ্যা কথা বলে সমস্ত পুরস্কারের কৃতিত্ব দাবি করতে পারবে। কিন্তু শিয়াল রাজপুত্রকে একা ফেলে যায়নি। সে জানত লোভী ভাইয়েরা কি করতে পারে। শিয়াল দ্রুত রাজপুত্রকে কূপ থেকে বের করে আনলো, তাকে তার রাজ্যে ফিরিয়ে দিল। রাজা তার প্রিয় পুত্র আদিত্যকে ফিরে পেয়ে খুব খুশি হলেন। তিনি জানতে পারলেন তার বড় দুই ভাইয়ের বিশ্বাসঘাতকতার কথা। রাজপুত্র আদিত্য তার দুই ভাইকে শাস্তি দিলেন এবং রাজকন্যাকে বিয়ে করে সুখে শান্তিতে রাজত্ব করতে লাগলো। এবং গল্পের সবচেয়ে জাদুকরী অংশটি হলো শিয়ালের শেষ পর্যন্ত নিজেকে একজন সুন্দর রাজপুত্র হিসাবে প্রকাশ করে। সে আসলে জাদুঘরের দ্বারা অভিশপ্ত ছিল, আর আদিত্যর ভালো কাজ আর বিশ্বাস তাকে অভিশাপ থেকে মুক্তি দিয়েছে। এই রাজপুত্র ছিল রাজকন্যার দুঃসম্পর্কের ভাই। এইভাবে আদিত্য তার সরলতা, সততা, ধৈর্য দিয়ে কেবল নিজের ভাগ্যই নয়, অনেকের ভাগ্য বদলে দিল। হ্যালো বন্ধুরা, এই গল্পটি আমাদের শেখায় যে সত্যিকারের মূল্যবোধ কখনো হার মানে না। দয়া, সততা এবং ধৈর্যই জীবনের শ্রেষ্ঠ পুরস্কার বয়ে আনে। বাইরের রূপ বা ক্ষমতা নয়, ভিতরের গুণই আমাদের পরিচয়। Thank you for watching. Please subscribe.